সকাল ৬টায় রূপকথার ঘুম ভাঙল। চোখ খুলে দেখলে সে গল্প করতে করতে রাবেয়া বেগমের সঙ্গে তার রুমেই ঘুমিয়ে পড়েছে। পাশে রাবেয়া বেগম ঘুমিয়ে আছে। আয়েশা বেগমের কাছে শুনেছে রাবেয়া বেগম সকালে ফরজের নামাজ পড়ে আবার ঘুমায়। রূপকথা নিজেদের রুমে এসে দেখে উৎস এখনো ঘুমিয়ে আছে। রূপকথা গিয়ে তার পাশে বসলো। এরপর উৎসর দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল। এই কয়েকদিনে উৎস আগের থেকে অনেক শুকিয়ে গেছে। রূপকথা উৎসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। কেমন মায়া ভরা চেহারা। রূপকথা এসব ভাবতে ভাবতে উৎসর চুলে হাত বুলালো। উৎস একটু নড়েচড়ে উঠতেই রূপকথা সরে আসলো। ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে এসে নিচে কিচেনে গেল সার্ভেন্টরা কি করছে দেখতে। আয়েশা বেগমের মুখে শুনেছে রাবেয়া বেগম আসলে এই বাসায় সবাই সকাল 7টার মধ্যে নাস্তার টেবিলে এসে হাজির হতে হয়। এই কথা মাথায় রেখে রূপকথা কিচেনে চলে গেল। গিয়ে দেখে সার্ভেন্টরা নানা পদের নাস্তা বানাচ্ছে। রূপকথা তাদের পাশে দাঁড়িয়ে আছে। এরপর নাস্তাগুলো রেডি হতেই টেবিলে নিয়ে সাজিয়ে রাখলো। সার্ভেন্টরা মানা করলো তাকে, কিন্তু সে শুনল না। টেবিলে সাজিয়ে রূপকথা সবাইকে ডাকলো। রুমে গিয়ে উৎসকে ডেকে তুললো। উৎস রূপকথাকে দেখে জিজ্ঞেস করলো, আজ এত সকালে কিভাবে উঠলে? রূপকথা বলল, ঘুম ভেঙে গেছে, আমিও উঠে গেছি। এখন আপনি উঠে পড়ুন, আমি টেবিল সাজাইয়েছি। উৎস বলল, কি ব্যাপার বলো তো? রূপকথা জিজ্ঞেস করলো, কই কি ব্যাপার? উৎস, কোনো না কোনো ব্যাপার তো নিশ্চয়ই আছে, না হলে এত সকালে উঠে কাজে লেগে পড়লে কেন? রূপকথা বলল, ও আপনি বুঝবেন না, তাড়াতাড়ি উঠে নিচে আসুন, আমি যাই। এ বলে রূপকথা নিচে চলে গেলেও উৎস এখনো আগের মতোই বসে আছে। তার মাথায় কিছুই ধরছে না। রূপকথা আয়েশা বেগমকে ডাকতে গেলে তিনি জিজ্ঞেস করলো, বাহ, আজ তো তাড়াতাড়ি উঠে গেলে। রূপকথা বলো, বাসায় একজন মুরব্বী আছে, বেলা করে ঘুমালে কি বলবে? এটা ভেবেই তো উঠে গেছি, কিন্তু এখন দেখছি উঠে মহাবিপদে আছি। আয়েশা বেগম হেসে বলল, হয়েছে বুঝেছি, আমাকে ডেকেছো? রূপকথা বলো, হ্যাঁ ডেকে আসলাম। কেউ কিছু বলছে না, সবাই নাস্তা করছে। রূপকথা রাবেয়া বেগমের পাশে বসেছে, আর তার পাশে উৎস বসেছে। রাবেয়া বেগম জিজ্ঞেস করলো, উদয় কোথায়? এসেছি পর্যন্ত একটা বাড়ির জন্য দেখিনি ওকে। আয়েশা বেগম বলল, ওর একটা বন্ধুর বাসায় গেছে, ওখানে কয়েকটা দিন থাকবে। রাবেয়া বেগম বলল, এই ছেলে কি জীবনে মানুষ হবে না? আর কেউ কোনো উত্তর দিল না। সবাই চুপচাপ খাচ্ছে। কিছুক্ষণ পরে রাবেয়া বেগম বলল, পরশু কামিনী আর তৃষা নিয়ে আসবে। কথাটা শুনে রূপকথা ছাড়া বাকিদের খাওয়া বন্ধ হয়ে গেল। আয়েশা বেগম একবার ছেলের দিকে তাকালো। মায়ের তাকানোটা অবশ্য ঠিকই খেয়াল করেছে। বিরক্ত হয়ে নানিকে জিজ্ঞেস করলো, ওনারা কেন আসবে? রাবেয়া বেগম বলল, তোমাকে দেখতে আসবে। তৃষা নাকি তোমার জন্য অনেক কান্নাকাটি করছিল। উৎস বিড়বিড় করে বলল, কুমিরের কান্না, যত সব ন্যাকামো। কথাটা আওয়াজ করে বলল না, এতে তার নানি কষ্ট পেতে পারেন। রূপকথা জিজ্ঞেস করলো, ওনারা কারা? রাবেয়া বেগম বলল, কামিনী হলো আমার বোন, আর তিশানি হলো ওর মেয়ের ঘরের নাতনি। রূপকথা বলল, ও আচ্ছা, তাহলে তো মজা হবে। রূপকথার কথা শুনে উৎস মনে মনে বলল, মজা হবে নাকি যুদ্ধ হবে সেটাই দেখা যাবে। তবে মনের কথা মনে রেখে দিল। মুখে বলল, হ্যাঁ, খুব মজা হবে। 2 দিন পর বেলা 12টার দিকে বাসায় কামিনী আর তিশানি আসলো। উৎস আর রূপকথা তখন রুমে ছিল। সার্ভেন্ট ফাতেমা এসে দুজনকে ডেকে গেল। উৎস রূপকথাকে বলল, যে যাই বলুক মাথা ঠান্ডা রাখবে। কেমন? রূপকথা বলল, হঠাৎ কি হলো যে এমন কথা বলছেন? উৎস বলল, এমনি বললাম। আচ্ছা চলো নিচে যাওয়া যাক। এরপর দুজনে নিচে চলে গেল। উৎসকে দেখতেই তিশানি সোফা থেকে উঠে দৌড়ে ওর কাছে চলে গেল। এরপরে যখন জড়িয়ে ধরতে যাবে, তখনই উৎস রূপকথাকে সামনে এসে দাঁড়ালো। তিশানি উৎসকে ধরতে গিয়ে রূপকথাকে ধরলো। রূপকথা হেসে বলল, শুধু কি ভাইকেই জড়িয়ে ধরে মন চায়? ভাবিকে একটু জড়িয়ে ধরতে মন চায় না বুঝিয়ে? রূপকথার এমন কাণ্ড উৎস অবাক। অন্যদিকে আয়েশা বেগম আর রাবেয়া বেগম মুখ টিপে হাসছে। সবটা দেখে কামিনী বেগম রাগে ফুঁসছে। ত্রিশানি ভদ্রতার খাতিরে রূপকথার সঙ্গে কোলাকুলি করে বলল, নাইস টু মিট ইউ। রূপকথা বলল, আরও এখনও তো ভালো করে মিটই করতে পারলাম না, এর মধ্যে নাইস টু বলে দিলেন। তিশানি উৎসকে জিজ্ঞেস করলো, কেমন আছো উৎস?
উৎস বলো, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? তিশানি হেসে বলো, আমি কেমন আছি সেটা তো আমার থেকে তুমি ভালো জানার কথা। রূপকথা কামিনীকে সালাম করলো। এরপর তিশানিকে বলো, আপু বাড়ি থেকে এসেছেন, আগে ফ্রেশ হয়ে নিন, তারপর না হয় ভাইয়ের সঙ্গে বসে আড্ডা দিলেন। কামিনী বলল, তিশানি যাও আগে ফ্রেশ হয়ে নাও। আয়শা বেগম একজন সার্ভেন্টকে ডেকে বলো, তিশানিকে আর খালামণিকে খালাকে রুমে নিয়ে যাও। এরপর দুজন চলে গেল ফ্রেশ হতে। রাবেয়া বেগম রূপকথার পাশে এসে তার মাথায় হাত বুলিয়ে বলল, এভাবে আগলে রাখতে শেখো। রূপকথা হেসে বলল, যদি আগলে থাকতে চায় আর কি। তাদের এসব কথার মানে অবশ্য বুঝতে পারছে না কী চলছে দুজনের মধ্যে। কিছু তো তার মাথায় ঢুকছে না। বলল, তোমাদের মাথায় কি চলছে একটু ক্লিয়ার করে বলবে? রূপকথা বলো, এ তো জেনে আপনি কি করবেন? উৎস বলো, ও মা, জানতে হবে না? তোমরা আমাকে না জানিয়ে গিয়ে কি জগা খিচুড়ি পাকাচ্ছ? রূপকথা বলো, বেশি জানা ভালো না, রুমে গিয়ে রেস্ট নিন। রাবে বেগম বলো, হ্যাঁ ভাইজান যাও। উৎস আর কিছু বলল না, কারণ সে বুঝে গেছে এদের কিছু জিজ্ঞেস করেও লাভ নেই। নিজ থেকে বললে বলবে, না হয় মুখে কুলো পেটে থাকবে। তাই উৎস রুমে চলে গেল। উৎস যাওয়ার কিছুক্ষণ পর রূপকথা তার জন্য কিছু ফল কেটে নিয়ে আসলো। রূপকথা রুমে এসে দেখে উৎস বিছানায় বসে ফোন টিপছে। রূপকথাকে দেখে উৎস ফোনটা পাশে রাখলো। বলল, বসো আমার পাশে, গুরুত্বপূর্ণ কথা আছে। রূপকথা বসলো। জিজ্ঞেস করলো, কি কথা? উৎস, তুমি তখন তিশার সঙ্গে এমন আচরণ করলে কেন? রূপকথা জিজ্ঞেস করলো, বাহ, তিশানি থেকে তিশা হয়ে এলো। আচ্ছা বাদ দেন, এখন কেমন আচরণ করেছি সেটা বলুন। উৎস বলো, হঠাৎ কি মনে করে আমার সামনে এসে ওকে জড়িয়ে ধরলে? রূপকথা জিজ্ঞেস করলো, আপনাকে জড়িয়ে ধরতে দেয়নি বলে কি খুব কষ্ট হচ্ছে? উৎস বিরক্ত হয়ে বলো, সব সময় বাজে কথা। তোমাকে নানি কি বলেছে? রূপকথা জিজ্ঞেস করলো, কি বলবে? উৎস বলো, তিশা সম্পর্কে কিছু বলেনি? রূপকথা বলো, কি আশ্চর্য, কিছু বলা ছিল নাকি? উৎস বলো, নাটক করছো? রূপকথা বলো, একদমই না। উৎস জিজ্ঞেস করলো, তুমি জানতে না তিশা আমার জন্য বিয়ে করেনি? রূপকথা বলো, না, মাত্রই শুনলাম। উৎস বলো, আচ্ছা। রূপকথা বলো, আর কিছু বলবে? উৎস বলো, না। রূপকথা নিচে চলে গেল। ও যেতে উৎস নিজে নিজে বলল, আমি জানি তুমি সব জানো, তুমি সব জেনে শুনেই চলন করছো আমার সাথে। তিশানি কামিনীকে বলল, গিরানমণি, আমি কি সত্যি কোনোদিন উৎসকে পাবো না? আমি কি ওকে চিরতরের জন্য হারালাম? কামিনী বলো, তুমি বলেছিলে বাংলাদেশে এসে তুমি কোনো প্রকার সিনক্রেট করবে না। তুমি লাস্ট একটা সুযোগ চেয়েছিলে, আমি সেই সুযোগ দিয়েছি তোমাকে। উৎসর পাওয়ার ইচ্ছে থাকলে এবারই আসল মার দাও, আর না হয় ওকে ভুলে যাও। তিশানি বলো, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। 25 বছর জীবনে আমি ওকে ছাড়া কাউকে ভালোবাসতে পারিনি। এই কথাটা আমি পুরো দুনিয়াকে বুঝতে পারালেও ওকে পারিনি। কামিনী বলল, ঠিক আছে, লাস্ট একবার চেষ্টা করে দেখো, যদি কিছু হয়। তৃষানি বলো, জানো গিরানমণি, আমি উৎসকে পাইনি এটা নিয়ে আমার আগে কষ্ট থাকলেও আফসোস ছিল না, কিন্তু ও দ্বিতীয় বিয়ে করার পর থেকে আমার আফসোস হতে শুরু করলো। আমি ওকে এত করে চেয়ে পেলাম না, অথচ দেখো রূপকথার মেয়েটা না চাইতে ওকে পেয়ে গেল। এই আফসোস বুকে চেপে আমি কিভাবে বাকি জীবন পার করব? কামিনী বলো, শান্ত হও, এ তো অস্থির হচ্ছ কেন? দুজনের কথার মাঝখানে দরজায় রূপকথা টোকা দিল। বললো, আসতে পারি? কামিনী জিজ্ঞেস করলো, কি চাই? রূপকথা হেসে বলো, কিছু চাইতে আসেনি, আপনাদের নিতে নাস্তা করতে ডাকছে। তিশান একটু হাসার চেষ্টা করে বলো, এই তো যাচ্ছি আমরা। রূপকথা বলো, জি আসুন। এটা বলে রূপকথা চলে গেল। কামিনী তিশাকে বলো, এখানে আমরা যে কদিন আছি এ কদিন যা করা করে নাও। তিশানি বলল, কিছু করেও কি লাভ হবে? আমি কি ওকে সত্যিই পাবো? কামিনী বলল, চেষ্টা করতে ক্ষতি কি? ঈশানী বলল, আজকে এত বছর ধরে চেষ্টা করতে 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 আমি ক্লান্ত। কামিনী নাতনিকে সান্ত্বনা দিয়ে বলল, ওস্তাদের মায়ের শেষ মার, ধরে নাও এটাই তোমার শেষ মার, লাস্ট একবার চেষ্টা করতে ক্ষতি কি? তিশানি বলল, ঠিক আছে চলো এখন। দুদিন পর সকালে তিশানি, কামিনী, আয়েশা, রাবেয়া বেগম এবং ফারুক সাহেব বসে নাস্তা করছিল। উৎস এখনো নিচে নামেনি, তাই রূপকথা এখনো বসেনি। উৎস আসলে তার সঙ্গে বসবে, তাই আপাতত রূপকথা কাজ করছে। কিচেন থেকে খাবার এনে টেবিলে রেখে যাচ্ছে। রূপকথা কিচেন থেকে একটা বাটি নিয়ে আসছিল। টেবিলের পাশে আসতে তিশানি নিজের পা বের করে
রূপকথার পায়ে ঠেসে দিল। এতে রূপকথার সামনে একটি চেয়ারের সঙ্গে মাথা লেগে আঘাত পেল। হাতে থাকা কাছের বাড়িটা মাটিতে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। কিছু ভাঙা ঝনঝন শব্দ শুনে ঔষধ নিচে এসে দেখে রূপকথার ছোপায় বসে আছে আর কপালে আলু উঠে গেছে। তার একপাশে বয়সে আয়শা বেগম তার কপালে বরফ ঘষছে, অন্য পাশে রাবেয়া বেগম বসে আছে। ঔষধ রূপকথাকে সামনে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ও এত জোরে ব্যথা পেল কিভাবে? তিশানি এগিয়ে এসে উৎসর গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, আসলে ও অনেক বেশি এক্সাইটেড হয়ে দ্রুত কাজ করছিল তো, তাই হঠাৎ কীভাবে যেন ছেলে পেটে পড়ে গেছে। রূপকথা বলল, আপু মিথ্যে কথা কেন বলছেন? আপনি নিজেই তো ইচ্ছে করে পা মেরে দিয়েছেন আমাকে। উৎস বলল, কি? কামিনী রূপকথাকে ধমক দিয়ে বলল, এই মেয়ে, তুমি আমার নাতনির নামে মিথ্যে কথা কেন বলছো? আয়েশা বেগম বলল, খালা ও মিথ্যে কথা কেন বলবে? হয়তো সত্যি কোনোভাবে ভুল তিশার পায়ের সঙ্গে ওর পা লেগে গেছিল। তিশানি বলল, ওসব কি বলছো খালামণি? আমি কেন ওকে ইচ্ছে করে ফেলে দিতে যাব? উৎস বলল, আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, রূপকথার রুমে এসে আমি ওষুধ লাগিয়ে দেব। তিশানি বলল, সার্বিনদের কাউকে বলে দাও, ওরাই তো লাগিয়ে দেবে, তুমি বরং আমার সাথে বসো, একটু গল্প করি। উৎস কিছু বলল না, রূপকথার হাত ধরে রুমে নিয়ে গেল। রুমের দরজা লক করে রূপকথাকে বিছানায় বসালো। এরপর ড্রয়ার থেকে মলম নিয়ে বলল, সত্যি কি তোমাকে তিশা পা মেরে দিয়েছে? রূপকথা এবার রেগে গেল, বলল, আমাকে কখনো মিথ্যে কথা বলতে দেখেছেন? উৎস বলল, না। রূপকথা বলো, তাহলে আজ কেন সন্দেহ হচ্ছে? উৎস বলল, সন্দেহ করলাম। রূপকথা বলো, সন্দেহ না করলে আমি সত্যি বলার পরে জিজ্ঞেস করছেন কেন? উৎস বলো, আচ্ছা সরি। রূপকথা বলো, সেই প্রথম থেকে দুজন আমার পিছনে লেগে আছে। এতদিন আমি অনেক সহ্য করেছি, কিছুই বলিনি, কিন্তু আজকে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, ব্যথায় আমার মাথা টনটন করছে। উৎস বলো, আসো মলম লাগিয়ে দিই, ব্যথা চলে যাবে। উৎস খুব যত্ন সহকারে রূপকথার কপালে মলম লাগিয়ে দিল। রূপকথা বলো, টিউশনির বাচ্চা কুত্তাটাকে তো আমি খাইছি। উৎস অবাক হয়ে বলল, ছি, এসব কি ভাষা? রূপকথা বলো, এই একদম চুপ। আমার মা বাবা ভাই আমার গায়ের জীবনে একটা ফুলের টুকরো লাগতে দেয়নি, আর ও কিনে আজকে আমাকে ল্যাং মেরে ফেলে দিল। উৎস বলো, ল্যাং কীভাবে মারে? রূপকথা বলো, পা দিয়ে ফেলে দেওয়াকে ল্যাং বলে। উৎস বলো, আচ্ছা বাদ দাও, ও বুঝতে পারিনি। রূপকথা বলো, কি বাদ দিব, ওর খবর আছে। বলছি না। উৎস বলো, কয়েকদিন থেকেই তো চলে যাচ্ছে, খামাখা ঝামেলা করার দরকার আছে? রূপকথা জিজ্ঞেস করলো, আমি ঝামেলা করছি? উৎস বলো, না আমি। রূপকথা বলল, সত্যিই তো আপনি করেছেন। যদি তিশানি আমাকে বিয়ে করে নিতেন তাহলে তো আর এত ঝামেলা হতো না। উৎস বলল, এখনও সময় আছে, তোমার অনুমতি পেলে বাকি রাখা কাজটা সম্পূর্ণ করতে পারি। অফারটা অল 4 বিয়ে তো সুন্নাত। রূপকথা উৎসর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলো, হ্যাঁ অবশ্যই, আর আল্লাহর নামে কোরবানি দেওয়াও কিন্তু জায়েজ, মনে আছে তো? উৎস কিছু বলল না, হাসলো শুধু। তবে রূপকথার কপালে আলু দেখে তার খারাপ লাগছে। রূপকথা যে মিথ্যে বলছে না সেটা উৎস বেশ বুঝতে পারছে। রূপকথা সে যেগুলো বলেছে এগুলো কোনোটাই তিশানির দ্বারা অসম্ভব নয়। তিশানি একটা মারাত্মক রকমের সাইকো, কিন্তু কথাটা তার পরিবারই বুঝতে চায় না। উৎস রূপকথাকে বলল, তুমি একটু রেস্ট নাও, আমি আসছি। রূপকথা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? বাইরে কোথাও গার্ড ছাড়া গেলে কিন্তু খবর আছে। উৎস বলল, ওকে ম্যাডাম। উৎস নিচে গিয়ে ফতেমাকে দিয়ে রূপকথার জন্য ব্রেকফাস্ট আর ওষুধ পাঠালেন। রূপকথা ফাতেমাকে জিজ্ঞেস করলো, উনি কোথায় গেছে? ফাতেমা বলল, বাইরে কোথাও যায়নি ম্যাম, আশেপাশে কোথাও আছে। রূপকথা আর কিছু বলল না, এর মধ্যে ফাতেমা চলে গেল। ফাতেমা যাওয়ার কিছুক্ষণ পর রুমে তিশানি এসে ঢুকলো। রূপকথাকে জিজ্ঞেস করলো, ব্যথা লাগছে? রূপকথা বলল, না খুব আরাম লাগছে। কেন এসেছেন আমার রুমে? তিশানি বলল, ও রিয়েলি তোমার রুম? রূপকথা বলো, না আপনার নানির রুম। তিশানি বলো, এই মেয়ে মুখ সামলে কথা বলো। রূপকথা বলো, আমার মুখ আমার ইচ্ছে, আমার যা মন চায় তাই বলবো, আপনার সমস্যা আছে? তিশানি বলো, এ তো বেয়াদব কেন তুমি? রূপকথা বলো, বেয়াদবি কী করেছি আপনার সঙ্গে? তিশানি রেগে বলো, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না, আবার বড় বড় কথা বলছো? রূপকথা বলো, এই মহিলা একদম তুইতুকারি করবে না। তিশানি বলো, আমার মুখ আমার ইচ্ছে।
রূপকথা বলল, কপিবাজ। তিশানি বলল, আর একটা বাজে কথা বলে থাপড়ে গাল লাল করে দিব। রূপকথা এবার গরম হয়ে গেল, বলল, আমার রুমে এসে আমার সঙ্গেই এভাবে কথা বলছেন, এত সাহস আপনার কে দিয়েছে? তিশানি বলল, এটা তোমার রুম না, এটা উৎস রুম। রূপকথা বলল, আপনি যে উৎসর কথা বলছেন সে উৎসই কিন্তু আমারই। এ কথা শুনে তিশানির হৃদস্পন্দন থমকে গেল। নরম হয়ে বলল, আমি ওকে ভালোবাসি। রূপকথা বলল, তো আমি কি করব? তিশানি বলল, ওর জীবন থেকে চলে যাও। রূপকথা বলল, আপনি কে যে আপনার কথা শুনবো? তিশানি বলল, সুন্দরভাবে বলছি, না শুনলে অন্য ব্যবস্থা নেব। রূপকথা বলল, কি করবে পারবেন জানা আছে। আজকে এত বছর কিছু করতে পারেনি, এখন পারবেন ভেবেছেন? তিশানি বলল, অভদ্র মেয়ে। রূপকথা বলল, অভদ্র হয়েছি আমি উৎসুর প্রেমে। তিশানি বলল, ভালোভাবে বললাম, শুনলে না? এবার দেখো আমি কি করি। রূপকথা বলো, বলছি তো কি করবে পারবেন জানা আছে আমার। সাইকো একটা। রাগে অপমানে তিশার আর দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বের হতে দেখে উষু আসছে। উষুকে দেখে তিশানি আবার রূপকথার সামনে এসে দাঁড়ালো। এরপর বিছানার পাশের টি টেবিল থেকে একটা ফুলদানি নিয়ে সামনের মাথায় সোজা করে মারা দিল। বাড়িটা এতটাই জোরে লেগেছিল যে সঙ্গে সঙ্গে রূপকথার কপালে আলো উঠে গেল। তিশানি ফুলদানি হাত থেকে ফেলে কান্না করতে লাগলো। রূপকথা তার এমন কাণ্ডে অবাক হতো বুদ্ধি। উষু রুমে এসে দেখে তিশানি নিচে বসে কান্না করছে। উষু দ্রুত পায়ে দুজনের সামনে এসে দাঁড়ালো, জিজ্ঞেস করলো কি হয়েছে। তিশানি ন্যাকা কান্না করে বলল, দেখো না উষু, আমি রূপকথাকে দেখতে এসেছিলাম, কিন্তু ও আমাকে ভুল বুঝে আমার মাথা ফুলদানি দিয়ে মারা মেরেছে। উষু রূপকথা দিকে তাকাতেই রূপকথা বলল, ওনার 4 বিয়ের কসম, আমি ওনাকে কিছুই করিনি, যা হবার উনি নিজে করেছেন। তিশানি বলল, রূপকথা তুমি মিথ্যে কথা কেন বলছো? রূপকথা বলল, এই একদম চুপ। রূপকথা হাউস আর মিথ্যে বলে না। তিশানি উষুকে বলল, উষু তুমি নিজেই বলো না, এভাবে কেউ নিজেকে আঘাত করতে পারে? রূপকথা বলল, সাধারণ মানুষ না পারলেও সাইকোরা ঠিকই পারে, যেমন আপনি পেরেছেন। উষু পরে মহাবিপদে। দুজনকে কড়া গলায় বলল, চুপ করো দুজন। আর তিশা, তুমিও রুমে যাও, আমি সার্ভেন্ট কাউকে ডেকে দিচ্ছি, সে তোমার মাথায় বরফ লাগিয়ে দিবে। তিশানি উষুর হাত ধরে আহ্লাদি কণ্ঠে বলো, তুমি লাগিয়ে দাও না প্লিজ। উষু বলো, আমার কাজ আছে। এ বলে উষু তিশানিকে কিছু বলার সুযোগ না দিয়ে সার্ভেন্ট ফাতেমাকে ডেকে বলল, ফাতিমা বরফ নিয়ে এসো, তিশানির মাথায় ব্যথা পেয়েছে। কথাটা শুনে কামিনী, রাবিয়া, আয়েশা সবাই রূপকথার রুমে ছুটে আসলো। কামিনী বেগম জিজ্ঞেস করলো, তিশানি কিভাবে ব্যথা পেয়েছে? উৎস বলল, দরজার সঙ্গে মারা খেয়েছে, রুমে নিয়ে যান, বরফ লাগিয়ে দিন। সবাই শুধু রুম থেকে একে একে চলে গেল। সবাই রুম থেকে যেতে উৎস রূপকথাকে জিজ্ঞেস করলো, একটু বলবে আসলে কি হয়েছিল? রূপকথা এবার প্রথম থেকে শেষ পর্যন্ত উৎসকে সবটা বলল। সবটা শুনে উৎস বলল, ও আসছে মূলত এসব অশান্তি করতে। রূপকথা বলল, ওর কত সাহস, ও আমাকে বলছে আপনার জীবন থেকে চলে যেতে। উৎস বলল, তুমি কি বলেছ? রূপকথা বলল, আমি ওকে এক দুটা মন্দ কথা শুনিয়ে দিয়েছি। উৎস বলল, আচ্ছা বাদ দাও। রূপকথা বলল, হ্যাঁ বাদই তো দিব, আমার বেলায় সবই বাদ। উৎস বলল, তাহলে কি চাও তুমি? আমি গিয়ে এখন তিশানির সঙ্গে ঝগড়া করি? রূপকথা বলো, তা কখন বললাম? আর আমি থাকতে আপনি ঝগড়া করবেন কেন? উৎস বলো, তোমারও ঝগড়া করার দরকার নেই। রূপকথা আর কিছু বলল না। অন্যদিকে কামিনীকে জড়িয়ে ধরে তিশানির কান্নায় ভেঙে পড়ল। কামিনী বলল, তুমি এত কাছাকাছি কিভাবে করলে? তিশানি বলো, বিলিভ মি জ্ঞানমণি, আমি বুঝতে পারিনি বাড়িটা মাথায় এত জোরে লাগবে। কামিনী বলো, দেখো তো কেমন ফুলে গেছে, তোমার মা দেখলে তো আমাকে বকাঝকা করবে। তিশানি বলল, না মম দেখবে না। কামিনী বলো, উদয়কে একটা কল দিয়ে বাসায় আসতে বলো, আমি শুনছি উদয় নাকি রূপকথাকে একদমই সহ্য করতে পারে না। তিশানি বলো, ও রূপকথাকে সহ্য করতে না পারলে আপনাদেরকে? কামিনী বিরক্ত হয়ে বলো, এই বুদ্ধি নিয়ে তুমি এত বছর ধরে উৎস যাওয়াদের বউ হওয়ার জন্য লাফিয়ে মরছ। তিশানি কিছু বলল না। কামিনী বলো, তোমার শত্রুই, শত্রু মানেই তোমার বন্ধু, তোমার এখন উদয়কে গুটি বানাতে হবে। তিশানি বলো, ওকে, আমি এক্ষুনি উদয়কে কল দিচ্ছি। তিশানি উদয়কে অনেকক্ষণ কল দেওয়ার পর উদয় কল রিসিভ করলো।
উদয় ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করলো, কে? তিশানি বলো, আমি। উদয় বলো, আমিটা কে? নাম নেই? তিশানি বলো, আমি তিশানি, এবার চিনতে পেরেছ? উদয় বলো, লন্ডনে তিশানি। তিশানি বলো, হ্যাঁ হ্যাঁ। উদয় বলো, ও আচ্ছা, কেমন আছো? তিশানি বলো, তোমার ভাই যেমন রেখেছে তেমনই আছি। কোথায় তুমি? উদয় বলো, ফ্রেন্ডের বাসায়। তিশানি জিজ্ঞেস করলো, বাসায় আসবে না? উদয় জিজ্ঞেস করলো, বাসায় মেহমান কে কে আছে এখন? তিশানি বলল, কিরণমণি, আমি বিগ কিরণমণি। উদয় জিজ্ঞেস করলো, আচ্ছা, তার আগে বলো আমাকে বাসায় যেতে বলছো কেন? আর তুমি এবার হঠাৎ কেন আমাদের বাসায় আসলে? কাহিনী কি? তিশানি বলো, সব বলবো আমি, বাসায় আসো। উদয় বলো, সময় লাগবে আসতে, আমি ঘুমাচ্ছি। তিশানি বলো, আচ্ছা তবুও আসো। উদয় আসবে বলে কল কেটে দিল। কল কাটতে কামিনী বলো, ও আসলে তিনজন মিলে দারুণ একটা প্ল্যান করতে হবে। এরপর সেই মোতাবেক আগাতে হবে। ভালোবেসে যখন নিজে করে পাওনি, তখন কঠোর হয়ে অন্য ব্যবস্থা নিয়ে দেখো। তিশানি বলো, ঠিক বলছো জ্ঞানমণি, এটাই করতে হবে। রাতে উদয় বাসায় আসলো। এসে কারোর সঙ্গে কোনো কথা না বলে সোজা তিশানির সঙ্গে দেখা করতে তার রুমে চলে গেল। এরপর কামিনী সহ তিনজন মিলে অনেক প্ল্যান করলো। শেষে উদয় তিশানিকে বলল, তোমার এখন যেটা করতে হবে সেটা হলো ভাইয়া থেকে বেশি বেশি সিম্পাতি গেইন করতে হবে। ভাইয়ার আশেপাশে বেশি থাকতে হবে, বুঝতে পারছো? তিশানি বলো, ওকে, আই ট্রাম মাই বেস্ট। এরপর উদয় আর ফ্রেন্ডের বাসায় চলে গেল। সে এখন বাসায় কারোর সঙ্গে হতে চাচ্ছে না। তা যেভাবে এসেছিল সেভাবেই চলে গেছিল। পরের দিন রাত 2টা, জাওয়াত কুঞ্জের সবাই ঘুমিয়ে আছে। রূপকথার উৎস গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ কার যেন কান্নার শব্দ শুনে উৎসর ঘুম ভেঙে গেল। পাশ থেকে আলো জ্বালিয়ে দেখে রূপকথা তার বুকে হাত রেখে তার দিকে মুখ করে ঘুমিয়ে আছে। উৎসর আস্তে করে রূপকথার হাতটা নিজের বুক থেকে সরিয়ে উঠে বসতেই আবারও সেই কান্নার শব্দ শুনল। উৎস উঠে রুম থেকে বের হয়ে দেখে শব্দটা তাদের পাশের রুম থেকে আসছে, যে রুমে তিশানি আছে। বরাবরই এই বাসায় আসলে তিশানি উৎসর পাশের রুমটাই থাকে। এবারও তার ব্যতিক্রম হলো না। উৎস তিশানির রুমের দরজার কাছে গিয়ে দেখে দরজা হালকা করে লাগানো। উৎস বাহির থেকে বলল, তিশানি, ঠিক আছো তুমি? ভেতর থেকে তিশানি বলল, উৎস, প্লিজ হেল্প মি। উৎস তখনও বাহিরে দাঁড়িয়ে আছে। এত রাতে একটা প্রাপ্তবয়স্ক মেয়ের রুমে ঢুকতে তার দ্বিধাবোধ হচ্ছে, কিন্তু এত রাতে কাকে ডাকবে? রূপকথাকে? উৎস এসব ভাবতে ভাবতে তিশানি আবারও বলো, উৎস, প্লিজ হেল্প মি, মরে যাচ্ছি আমি, প্লিজ বাঁচাও আমায়। উৎস একটা ভেবে রুমে ঢুকলো। এরপর রুমের আলো জ্বালিয়ে দেখে তিশানি বিছানায় বসে চোখে হাত দিয়ে কান্না করছে। তার পরনে একটা টাইট টি শার্ট, সঙ্গে ম্যাচিং প্যান্ট। উৎসর দিক থেকে চোখ সরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তিশানি বলো, আমার চোখে পোকা ঢুকে গেছে, ভীষণ জ্বালা করছে, উৎস প্লিজ কিছু করো। উৎস তখনও বিছানা থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। তিশানিকে বলো, ওয়াশরুমে যাও, চোখে পানি মেরে এসো, পোকা বের হয়ে যাবে। তিশানি বলো, প্লিজ আগে আমার চোখ থেকে পোকাটা বের করো, না হয় চোখে পানি মারলে পোকাটা আরও ভেতরে চলে যাবে। উৎসর ইতস্ত বোধ হচ্ছে, তারপরও এগিয়ে গেল। তিশানির সামনে গিয়ে তার চোখে হাত দিতেই তিশানি তাকে জড়িয়ে ধরল। তিশানির এমন কাণ্ডে উৎসব বেকুব বনে গেল। নিজে থেকে ছাড়তে চাইলে তিশানিকে না পেরে রেগে বলো, তুই সব অসভ্যতম করছো, ছাড়ো বলছি আমায়। তিশানি বলো, আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি তো বলেছিলে বিয়ে করবে না, তাহলে রূপকথা মেয়েটাকে কিভাবে বিয়ে করলে? কচি মেয়ে দেখে লোভ সামলাতে পারোনি? উৎস চিৎকার দিয়ে বলল, অসভ্য মেয়ে, তুমি আগে ছাড়ো আমায়, তারপর কথা বলো। তিশানি বলো, না ছাড়বো না, ছাড়লেই তো তুমি আমায় ছেড়ে চলে যাবে। উৎস কড়া ভাষায় জিজ্ঞেস করলো, এত রাতে এসব করার মানে কি? তোমাকে হেল্প করতে আসাটাই কি আমার অন্যায়? এর মধ্যে বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল, যা শুনে মুহূর্তেই তিশানির কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেল। ন্যাকা কান্না শুরু করলো। বলল, কেউ আছো? প্লিজ হেল্প মি। উৎস, কী করছো? ছাড়ো আমায় উৎস। উৎস বলল, ভাবতেই কষ্ট লাগছে, আজকে এত বছরও তুমি নিজেকে চেঞ্জ করতে পারোনি। তিশানি নিজের মতো চিৎকার করেই যাচ্ছে। অন্যদিকে তিশানির এমন কাণ্ড দেখে উৎস শান্ত হয়ে দাঁড়িয়ে রইল।
একটা মেয়ে ঠিক কতটা নাটকবাজ হতে পারে উৎস সেটাই দেখছে। তিশানি বারবার তাকে নিজের সঙ্গে জড়িয়ে ধরছে আর বলছে, প্লিজ উৎস, ছাড়ো আমায়, আমাকে এভাবে কলঙ্কিত করো না সমাজের চোখে। রূপকথা তিশানির রুমের দরজা আসতেই তার পাজোড়া থেমে গেল। শরীর কাঁপছে তার। এমন দৃশ্য সে মোটেও আশা করেনি। রূপকথা চিৎকার করে জিজ্ঞেস করলো, কি হচ্ছে এখানে? রূপকথাকে দেখে তিশানি এক দৌড়ে তার কাছে চলে গেল। কান্না করতে করতে বলল, রূপকথা প্লিজ বাঁচাও আমায়, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। উষু পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। রূপকথা তিশানিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, কান্না করছো কেন? তিশানির গলা আঁচড়ে দাগ দেখে বলল, এখনও বুঝতে পারছো না? রূপকথা বলো, কি বুঝতে পারবো? তিশানি বলো, উৎস আমার সঙ্গে অসভ্যতামি করেছে। রূপকথা রূপকথা বলো, কেমন অসভ্যতামি করেছে? তিশানি বলো, আমার চোখে একটা পোকা ঢুকেছিল, ও সেটারই সুযোগ নিয়ে আমার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। রূপকথা বলো, তাই নাকি? তিশানি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। তার কান্নার বেগ আগের থেকে বাড়ল। একে কি সবাই ঘুম থেকে উঠে তাদের রুমে এসে উপস্থিত হলো। আয়েশা বেগম জিজ্ঞেস করলো, কি হয়েছে, তো চিৎকার চেঁচামেচি কিসের? রূপকথা বলো, আপনার বড় ছেলে উৎস তিশানি আপুর সঙ্গে অসভ্যতামি করেছে মা। আয়েশা বেগম বলো, কি বলছো তুমি, মাথা ঠিক আছে? রাবেয়া বেগম বলো, অসম্ভব, আমার ভাইজান এমন কিছু করতেই পারেন না। এ কথা শুনে কামিনী বলল, কিছু অসম্ভব না আপা, রূপকথা তো নিজেই বলছে। এরপর উৎসকে বলো, তুমি কিভাবে পারলে আমার নাতনির এত বড় সর্বনাশ করতে? উৎস বলল, আমিও ভাবছি কিভাবে পারলাম। কামিনী বলল, আবার কথা বলছো তুমি, লজ্জা করে না? ফারুক সাহেব বলল, দয়া করে থামুন, আপনি আমার ছেলের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। কামিনী বলল, এখনও যে পুলিশ ডাকিনি, এটাই অনেক। রূপকথা বলল, আপনি প্লিজ পুলিশ ডাকুন, আমি নিজেই নিজের পক্ষে সাক্ষী দেব। তিশানি কামিনীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, জ্ঞানমণি, এখন আমার কি হবে? এই কলঙ্ক নিয়ে কীভাবে বাঁচবো আমি? কামিনী বলল, শান্ত হও তুমি, এর একটা বিহিত আমি করেই ছাড়ব। রাবেয়া বেগম বলল, কিসের বিহিত করবি তুই? কি প্রমাণ আছে তোর কাছে? কামিনী বলল, আপা তুমি কি চোখ থাকতেও অন্ধ? তোমার আরও প্রমাণ লাগবে? তিশানি গলার গাড়ের অবস্থা দেখছো তুমি? রাবেয়া বলো, এতে কি প্রমাণ হয়? রূপকথা বলো, এতে অনেক কিছুই প্রমাণ হয় নানি। শুধু ছোট নানি আর তিশানি আপু না হয়, আমিও একটা বিহিত চাই। এমন চরিত্রহীনের সঙ্গে আমি একই বাসায় কিছুতেই থাকতে পারবো না। উৎস অবিশ্বাসের চোখে রূপকথার দিকে তাকালো। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না উৎস। সে ভেবেছিল সবাই তাকে ভুল বুঝলেও রূপকথা অত্যন্ত তার পাশে থাকবে, তাকে ভুল বুঝবে না। কিন্তু রূপকথা তার ধারণাকে ভুল প্রমাণ করে দিল। এমনটা তো সে আশা করেনি। ফারুক সাহেব রূপকথাকে বলল, কি বলছো মাথা ঠিক আছে তোমার? রূপকথা বলো, জি একদম ঠিক আছে। এখন বলুন, আপনার এই বিচার করবেন নাকি আমি করব? আয়েশা বেগম রূপকথাকে বলল, শান্ত হও মা, সবসময় চোখে দেখা সত্য হয় না। তুমি তো উৎসকে চেনো, তোমার কি মনে হয় ও এমন কিছু করতে পারে? কামিনী সবার উদ্দেশ্যে বলল, আমার তিশানি উৎসকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু উৎস বিয়ে করতে চায়নি। তাহলে এসব করার মানে কি? রাবেয়া বেগম বলল, তোর নাতি বেশ ভালো, যে এই জন্য বিয়ে করতে রাজি হয়নি। কামিনী তেতে উঠে বলল, আর তোমার নাতি তো মনে হয় খুব ভালো, একদম সৌদি আরবের কুরমা খেজুর। রাবেয়া বলল, তা নয় তো কি? কামিনী বলল, তা তো দেখতেই পারছি, তা বলছি এ তো যখন ভালো, তাহলে এত রাতে একটা মেয়ের রুমে কী করছে? আয়েশা বেগম উৎসকে বলো, উৎস বাবা, তুমি চুপ করে আছো কেন? প্লিজ বলো, এগুলো সব মিথ্যে। উৎস বলো, আপনি শান্ত হন আম্মা, আমি বলবো, অবশ্যই বলবো, তবে সবার বেলা শেষ হলে তবেই। কামিনী বলল, এতে কিছু পড়ো, তোমার কিছু বলার মুখ আছে? রাবেয়া বলল, কামিনী তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। কামিনী বলল, বাড়াবাড়ি তো এখন কিছুই দেখিনি আপা। রাবেয়া বেগম বলল, তোরা দুজন এই বাসায় এসেছিস আমার নাতির সংসারে অশান্তি করার জন্য। কামিনী বলল, তোমার যদি তাই মনে হয় তবে তাই। রূপকথা কামিনী আর তিশানিকে জিজ্ঞেস করলো, এখন আপনার কি চাচ্ছেন সেটা বলুন। তিশানি বলল, কিচ্ছু চাই না আমি, কিচ্ছু না। কামিনী বলল, তুমি চুপ করো, কার জন্যই তো ছাপাই গাইছো?
তিশানি বলল, প্লিজ চুপ করো গিরানমণি, আমি আর সহ্য করতে পারছি না। এরপর উৎসকে বলল, উৎস, তোমাকে তো আমি নিজে থেকে বেশি ভালোবেসেছিলাম, বলো ভালোবেসেনি? উৎস বলল, কি জানি মনে হয় না। তিশানি বলল, এটা তুমি বলতে পারলে? আচ্ছা ভালো, যদি নাই বাসি তাহলে? তুমি আমার এত বড় একটা সর্বনাশ করার পরও আমায় কেন তোমার হয়ে কথা বলছো? উৎস বলল, সত্যি কি আমি তোমার সঙ্গে কিছু করেছি? তিশানি কিছু বলল না। উৎস হেসে বলল, আসলে তুমি নিচে নামতে নামতে এতটাই নেমে গেছো যে অন্ধকারে একদমই তলিয়ে গেছো। রূপকথা সবার উদ্দেশ্যে বলো, প্লিজ সবাই চুপ করুন। এরপর কামিনীকে জিজ্ঞেস করলো, আপনাকে জিজ্ঞেস করেছিলাম কি চান আপনি? কামিনী বলল, অবশ্যই আমার নাতনির প্রাপ্য সম্মান চাই। রূপকথা জিজ্ঞেস করলো, যেমন? কামিনী উৎসর দিকে তাকিয়ে বলল, উৎস, আমার নাতনিকে বিয়ে করতে হবে। রূপকথা বলল, উনি বিবাহিত জানার পরও এটা বলছেন? আচ্ছা আমি কোথায় যাব? কামিনী বলল, তুমি বাপের যাবে নাকি এই বাড়িতে ঝিগিরি করবে সেটা কি আমি কিভাবে জানবো? উৎস তাতে দাঁত চেপে বলল, লাস্টবার বলছি নিজের লিমিট কোর্স করবেন না। কামিনী বলল, লিমিট কোর্স তো এখনো কিছুই দেখুনি, সকাল হোক তারপর দেখবে। এরপর আরও কিছুক্ষণ সবার মধ্যে কথা কাটাকাটি হলো। সবার সব কথা শুনলে রূপকথা একবার ধীরে পায়ে হেঁটে তিশানির সামনে গিয়ে দাঁড়ালো। এর খানিক পরই সবাই একটা শব্দ শুনল। শব্দটা ছিল থাপ্পড়ে। রূপকথা তিশানি থাপ্পড় মেরেছে। থাপ্পড়ের শব্দে পুরো রুমের পরিবেশ থতমত হয়ে গেছে। রূপকথা তিশানির চুলের মুঠি ধরে গর্জে উঠে বলল, কি বলছিলি তখন? দেখি এবার কি বলতো। কামিনী তিশানিকে রূপকথার হাত থেকে ছাড়তে চাইল। বলল, এই মেয়ে কি করছো কি? ছাড়ো ওকে। রূপকথাকে কামিনীকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল। এরপর চিৎকার দিয়ে বলো, আমার আর তিশানির মাঝখানে যে আসবে তার কপালে দুঃখ আছে। অনেকক্ষণ ধরে সবটা নাটক সহ্য করছে, আর সহ্য করতে পারবো না। আমি একটা মানুষ। কথাটা বলে রূপকথা কান্না করে দিল। উৎস গিয়ে তাকে তিশানি থেকে ছাড়িয়ে নিজের বুকে জড়িয়ে নিল। বলো, আমি তো কথা বলছিলাম, তুমি এবার এসবে জড়াতে গেলে কেন? রূপকথা উৎসর্বাকে ধাক্কা দিয়ে বলো, কেন জড়াবো না? তিশানি রূপকথার আচরণে অবাক হলো। সে ভেবেছিল রূপকথা তাকে বিশ্বাস করেছে, কিন্তু না, এখন দেখছে ঘটনা সম্পূর্ণ উল্টো। উৎস রূপকথাকে আবারও শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে বলল, সময় হলে আমি তো সব প্রমাণ করে দিতাম। রূপকথা কান্না করতে করতে বলল, তাহলে এতক্ষণে চুপ করেছিলেন কেন? উৎস বলো, আমি আর একটু দেখতে চেয়েছিলাম তিশানি ঠিক কতটা বাজে কথা বলতে পারে। কামিনী বলো, নাটক থামাও তোমাদের, আমাকে পুলিশ ডাকতে বাধ্য করো না। উৎস বলো, ডাকুন পুলিশ। কামিনী বলো, ভেবে বলছো তো? উৎস বলো, অবশ্যই। রাবেয়া উৎসকে বলো, ভাইজান কি বলছো তুমি? উৎস বলো, আরে নানি, পুলিশকে আসতে দাও, তারা এসে সিসিটিভি ফুটেজ চেক করুক, তাহলে তো সব পানির মধ্যে পরিষ্কার হয়ে যাবে। সিসিটিভি ফুটেজের কথা শুনে তিশানি কামিনী দুজনই অবাক হলো। মনে হলো তারা যেন আকাশ থেকে পড়েছে। কারণ আগে জাওয়াতকুঞ্জের গেস্ট রুমগুলোতে কোনো সিসি ক্যামেরা লাগানো ছিল না, এটাই জানতো তারা একটু আগে পর্যন্ত। তিশানি পুরো রুমে একবার চোখ বুলালো, খুঁজলো সিসি ক্যামেরা, কিন্তু কোথাও দেখতে পেল না। উৎসকে বলল, তুমি এসব বলে আমাকে ভয় দেখাচ্ছ, লাভ নেই, এতে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না, আমার গায়ে লাগা কলঙ্কের দাগও মুছে যাবে না। উৎস রূপকথাকে নিজের বুক থেকে ছাড়িয়ে নিজেদের রুমে গেল। এরপর রুম থেকে একটা রিমোট এনে তিশানি রুমের একটা লাইটের দিক তাক করে ক্লিক করলো। সাথে সাথে লাইটটা পদ্মা ফুলের মতো ছড়িয়ে গেল। উৎস রিমোটটা বিছানায় রেখে মোবাইলে একটা লাইভ ভিডিও করে সবার উদ্দেশ্যে দেখে বলো, এই যে দেখুন, এখানে উপস্থিত সবাইকে দেখা যাচ্ছে। এরপর আমাদের কি মনে হয় আমি মাত্র 1 ঘন্টা আগে ফুটেজ বের করতে পারবো? না, অবশ্যই পারবো। সবটা দেখে তিশানি কয়েক পা পিছিয়ে গেল। কামিনীও চোরা চোখে সবার দিকে তাকালো। মুখ লুকানোর জায়গা নেই তার। আয়েশা বেগম তিশানিকে বলল, এখনো সময় আছে, নিজের দোষ স্বীকার করো, না হলে কিন্তু আমি তোমার মাকে সব বলে দিব। তিশানি এবার ভয়ে কান্না করে দিল। আয়েশা বেগম পা ধরে বলল, প্লিজ আন্টি, মাকে কিছু বলো না প্লিজ। আয়েশা বেগম বলল, তাহলে স্বীকার করো আমার ছেলেকে তুমি ফাঁসাতে চেয়েছিলে। তিশানি মেঝেতে হাত পা ছড়িয়ে বসে বলল, আমি যা করেছি উৎসকে ভালোবেসে করেছি।
উৎস যিনি জিজ্ঞেস করলো, ভালোবাসা মানুষকে অসম্মান করাটা বুঝি ভালোবাসার প্রমাণ? তিশানি বলল, আমি এটা করতে চাইনি, এটা উদয়ের বুদ্ধি ছিল। রূপকথা বলো, উদয় তোমাকে কুকুরে পটি খাইতে বলবে, তুমি খাবে? রূপকথার কথা শুনে এই সিরিয়াস মুহূর্তে অসুর হাসি আসলো। তারপর নিজেকে দমিয়ে রেখে তিশানিকে বলল, তোমাকে অসম্মান করার কোনো ইচ্ছে আমার নেই। অনুরোধ রইল, কাল সকালে আমার বাসা থেকে চলে যাবে। এরপর কামিনীকে বলো, আর আপনাকে কি বলবো বলেন। কামিনীর নরম কণ্ঠে বলো, আমি যা করেছি আমার নাতির কথা ভেবে করেছি। উৎস বলো, আফসোস করতে গিয়ে খারাপ করলেন। আবার, আমার ওকে অপমান বা অসম্মান করার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু ও যদি একজন প্রকৃত মানুষ হয়ে থাকে তবে আজকের ঘটনার জন্য ও অনুতপ্ত হওয়ার কথা। তিশানি বলো, আমি যা করেছি ভালোবেসে তোমাকে পাওয়ার লোভে করেছি। আমার মনে হয় না আমি এখন কিছু করেছি যার জন্য আমি অনুতপ্ত হব। একথা শুনে রাবেয়া বেগম বলল, মানুষ ঠিকই বলে, কুকুরের লেজ 12 বছর সুরঙ্গের মধ্যে রাখলেও সে বাঁকাই বাঁকাই থাকে। জীবনে সোজা হয় না, তুইও জীবনে ভালো হবি না।